আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। বাংলায় একটা কথা আছে, বিপদে পড়লে বাঘেও ঘাস খায়। কিন্তু আমাদের রাজ্যে বাঘ নয়, ঘাসফুল যখন বিপদে পড়েছে তখন তারা রবীন্দ্র জয়ন্তীর অছিলায় বাম আর অতি বামদের জন্যে লাঞ্চ বক্স সাজিয়ে বসে আছে। গতকাল রবীন্দ্র জয়ন্তীর ঘরোয়া অনুষ্ঠানে তার কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রী যা করলেন তাকে এক কথায় বলা যায়, বাঘিনী এখন রক্ত ছেড়ে ঘাস খেতে প্রস্তুত। লাঞ্চ বক্স সাজিয়ে রেখে তিনি ডাক দিচ্ছেন, এসো বসো আহারে, আমি তোমাদের পথ চেয়ে বসে আছি। বিকেল 4টে থেকে 6টা আমার ফোন এখন থেকে খোলা থাকবে তোমাদের জন্যে, জানিয়ে দাও কখন আসছো। যে সিপিএমকে মমতা 2011 বঙ্গোপসাগরে ঢাকি সমেত বিসর্জন দিয়েছিলেন, যে কংগ্রেসকে তিনি পচা ডোবা বলতেন, আজ তাদেরই হাতছানি দিচ্ছেন। কেন? কারণ বিজেপির গেরুয়া ঢেউ এবার নবান্ন ভাসিয়ে দিয়েছে প্রবল বন্যায়। একেবারে শুধু ভাসানো নয়, তার সাথে ঝড়ে উড়ে যাওয়ার দাখিল। সেই ভাসিয়ে দেয়া এমনই ভয়াবহ যে বাঘিনী তার গর্জন তুলে গিয়ে মিউ মিউ করছে, বলছে 10 মিলি করি কাজ, এসো সবাই মিলে বিজেপিকে রুখে দিই। আজকের আলোচনার মূল বিষয় বাঘিনীর মিউ মিউ, গয়লার গরজ, কালনেমির লঙ্কাভাগ এবং কিষেনজির অট্টহাসি তার আত্মার। কেন মমতার এই মুশিক বা মার্জার রূপ? কেন জোট বাঁধার কাতর আহ্বান? এবং সেই আহ্বান কতটা সফল হবে বা আদৌ সফল হবে কিনা এই সম্ভাবনা, এটা আমরা দেখব। এটা স্পষ্ট, এই জোটে প্রকাশ্যে কেউ সাড়া দেবে না, অথচ পর্দার আড়ালে চলবে গোপন প্রীতি। কেন? চলুন বিষয়টার গভীরে ঢোকা যাক। বাংলায় একটা চমৎকার প্রবাদ আছে, গরজে গয়লা ঢেলা বয়। মানে দইয়ের হাঁড়ি নিয়ে যাওয়ার সময় মাথায় তার একদিকে তাকে ঢেলা দিয়ে তার ওজনটা বাঁকটা ঠিক রাখতে হয়। তো তিনি ঢেলা কিংবা পাথর বইতেও গয়লার আপত্তি থাকে না, যদি তাতে তার লাভ থাকে। মমতার আজ সেই দশা। 15 বছর ধরে যে স্বৈরতন্ত্রের চাবুক তিনি চালিয়েছেন, যেখানে বিরোধী দলের একটা পোস্টার লাগানোর জায়গা ছিল না, আজ সেই মমতা বলছেন, আসুন ভাই আমরা সবাই মিলে বিজেপিকে রুখি। হাস্যকরণ হয় কি, যে বাম কর্মীদের ওপর হাজার হাজার কেস চাপানো হয়েছে, নেতাদের বিরুদ্ধে নয়, মনে রাখবেন, যাদের পার্টি অফিস দখল করে তৃণমূলের ঝান্ডা লাগানো হয়েছে, আজ তাদেরই বলা হচ্ছে ওসব পুরনো কথা ভুলে যাও, এসো আমরা কোলাকুলি করি। কিন্তু সমস্যা হলো, এই কোলাকুলিটা আসলে কোলাকুলি নাকি গলা টিপে ধরা, সেটা বামপন্থীরা গত 15 বছরে খুব ভালো করে বুঝেছে কংগ্রেস নামের দলটিও। 2011-তে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বাম দুর্গের পতন ঘটান মমতা। তারপর বিধানসভার ভেতরে দলত্যাগ ঘটিয়ে এই যে মানস ভূঁইয়া, তার বিরুদ্ধে খুনের মামলা দিয়ে তাকে দলে টেনে নিয়ে আসা, তারপর আবার মন্ত্রীও করে দেয়া, মানে বিধানসভার ভেতরে দলত্যাগ ঘটানো, তাদেরকে ভয় দেখানো, আর বিধানসভার বাইরে তার টুটি চেপে কংগ্রেসকে শেষ করে দিতে মমতা দেরি করেননি। আজ বাম এবং কংগ্রেসকে অতীতের ছায়া বললেও বেশি বলা হয়, কারণ ছায়ার জন্ম হয় কায়া থেকে। কিন্তু এদের বাম কংগ্রেস, এদের তো এখন কায়া নেই, তারা কায়াহীন। তাদের কথা কায়াহীনের কাহিনী। এবার আসা যাক অতি বাম বা মাওবাদীদের প্রসঙ্গে। মুখ্যমন্ত্রী ভাবছেন রবীন্দ্রসঙ্গীত গাইলেই বোধহয় এক সঙ্গীতজ্ঞ হওয়া যায় কিংবা সঙ্গীত প্রেমিক হওয়া যায়।
রক্তের দাগ ধুয়ে যায়। তিনি ভাবছেন, কিন্তু জঙ্গলমহলের মাটি আজও কিষাণজির রক্তের কথা বলেনি। 2011 সালে এই মমতাই মাওবাদীদের সাথে জোট বেঁধেছিলেন সিপিএমকে তাড়াতে, আর ক্ষমতায় এসে কি করলেন? আলোচনা টোপ দিয়ে ডেকে নিয়ে এসে এনকাউন্টারে শেষ করে দেয়া হলো কিষাণজিকে। রাজনীতিতে এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা অন্তত পশ্চিমবঙ্গের রাজনীতিতে ইতিপূর্বে দেখা যায়নি। আজ মমতা যখন অতিবামদের ডাক দেন এবং সেই ডাকে ওই ঝাড়খণ্ড থেকে এসে দীপঙ্কর ভট্টাচার্যের মতো অতিবামের ছদ্মবেশী অতিবামীরা তারা যখন এসে তার থেকে বলে নো ভোট টু বিজেপি বলে মমতার সাথে আঁতাত করেন, তখন এবং যখন সেটা সত্ত্বেও আজ মমতা জঙ্গলমহলের ডাক দেন অতিবামদের সঙ্গে আসার, তখন জঙ্গলমহলের প্রতিটি জওয়ান আর প্রাক্তন গেরিলা তারা হাসেন। মাওবাদীরা হয়তো সশস্ত্র আন্দোলন ছেড়েছে, তারা ছাড়তে বাধ্য হয়েছে, কিন্তু তাদের স্মৃতিও কি ছেড়ে গেছে তারা কি সেই বিশ্বাসঘাতকতা ভুলবে? আমার তো মনে হয় না। মমতা আসলে চাইছেন অতিবামদের সেই ক্ষমতাটুকু, মানে তাদের যে নুইসেন্স পাওয়ারটুকু আছে কিংবা তাদের যে পকেট ভোটটুকু আছে সেটা ব্যবহার করতে। কারণ অতিবাম মানেই নকশাল, মাওবাদ মানেই বন্দুকের আওয়াজ আসে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বন্দুকেরও তো দরকার, মমতা কতটা তৈরি করে গেছেন। কিন্তু মনে রাখবেন, মাওবাদীরা একবার ছোবল খেলে সহজে সেটা ভোলে না। তাই প্রকাশ্যে এই আহ্বানে সাড়া দেওয়ার ইচ্ছা বা সাহস বাম অতিবাম কারোরই নেই। কিন্তু একটা কথা মানতেই হবে, প্রকাশ্যে না হলেও আড়ালে কিন্তু লক্ষিন্দরের বাসর ঘরে ছিদ্র খোঁজার চেষ্টা চলছে। কেন? উত্তরটা হলো মুসলিম ভোট ব্যাংক। 26-এর ভোটে পরাজয়ের পর তৃণমূল বুঝতে পারছে তাদের একমাত্র পুঁজি প্রায় ওই 30% ভোটই, কিন্তু সেখানেও এখন ভাগ বসাতে চাইছে আইএসএফ, হুমায়ুনের দল, বাম আর কংগ্রেস। একেই বলে কালনেমির লঙ্কা ভাগ। লঙ্কা জয়ের খবর নেই, অথচ হনুমান লঙ্কা পোড়ানোর আগেই কালনেমি বসে গেছে ভাগাভাগি করতে। বিজেপি বিরোধী জোটের মূল মন্ত্র উন্নয়ন নয়, আদর্শ নয়, বরং কে কত বড় মুসলিম দরদি মাটিতে নেমে তার প্রতিযোগিতা করা। মমতা করেছেন, তার পতন হয়েছে, তারপরে এখন সিপিএম, কংগ্রেস তারাও শুরু হয়ে গেছে এই লাইনে। কংগ্রেসের 2টি এমএলএ মুসলিম, সিপিএমের 1টি এমএলএ মুসলিম, আইএসএফের 1টি এমএলএ মুসলিম, হুমায়ুন কবিরের 2টি এমএলএ তারাও মুসলিম, আর মমতার দলের সম্ভবত ওই 80 জনের মধ্যে 31 জনই মুসলিম। আর এখানেই শুরু হয়েছে গোপন সমঝোতা। মমতা জানেন মুসলিম ভোট ভাগ হলে বিজেপির জয় আরও চওড়া হবে, তাই নির্বাচনের আগে জেলায় জেলায় তৃণমূলের পার্টি অফিস সিপিএম, কংগ্রেস দখল করছে, তবু মমতা চুপ, পুলিশ নীরব, যেন কিছুই হয়নি। পার্টি অফিস দখলের সময় চুপ করে থাকা, এগুলো আসলে এক ধরনের পলিটিক্যাল সিগন্যাল ছিল যে আমরা তোমাদের বন্ধু, এখন আমাদের কোলাকুলির সময়, সবাই মিলে লড়তে হবে বিজেপির বিরুদ্ধে। আমি তোমাদের ডিস্টার্ব করব না, তোমরা শুধু হিন্দু ভোটটা ভাগ করো যাতে বিজেপি বিপাকে পড়ে। কিন্তু মমতার সব হিসেব এখানে এসে মুখ থুবড়ে পড়েছে, তা হলো হিন্দু মেরুকরণ। গত 15 বছরে যে দুধেল গাই রাজনীতি চলেছে তার বিস্ফলকে নিজেদের পক্ষে পরিবর্তন করে তার লাভ এখন ঘরে তুলছে বিজেপি। যখন মুখ্যমন্ত্রী ইমাম ভাতা দেয়া শুরু করেছিলেন তখন কিন্তু পুরোহিতদের অবহেলা করেছিলেন। যখন দুর্গাপুজোর ভাসানে বাধা দিয়ে মহরমের মিছিলকে অগ্রাধিকার দিয়েছেন, তখন বাংলার সাধারণ হিন্দুর মনে
1946-এর সেই বীভৎস গ্রেট ক্যালকাটা কিলিংয়ের স্মৃতি ফিরে আসে, ফিরে এসেছে। এপার বাংলার একটা বড় অংশ দেশভাগের যন্ত্রণা সহ্য করা উদ্বাস্তুদের পরিবার। এপার বাংলায় এসে তারা ওই নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যে কমিউনিস্ট হয়েছিল, কারণ কমিউনিস্টরা তখন এই সব সংগঠন দখল করে নিয়েছিল। ধর্মহীন সমাজের স্বপ্ন চারিয়ে দেয়া হয়েছিল ওই উদ্বাস্তুদের মনে, যারা কিন্তু ধর্মের কারণেই বাংলার পূর্ব পাকিস্তান ছেড়ে এপারে চলে আসতে বাধ্য হয়েছিল। তাদের বংশধরদের মনে আবার উদ্বাস্ত হওয়ার ভয় ঢুকিয়ে দিয়েছে তৃণমূলের তোষণ নীতি, আর সেই ভয়কে আরও তাকে নিজেদের স্বার্থে, নিজেদের জন্যে, নিজেদের প্রয়োজনে সেই ভয়টাকে তাদের মধ্যে আরও বেশি করে চারিয়ে দিয়েছে বিজেপি, যে এই দেখো তৃণমূল তোমাদের কোথায় নিয়ে যাচ্ছে। ভোটাররা দেখেছেন একদিকে মুসলিম স্বার্থ রক্ষার মরিয়া চেষ্টা, আর অন্যদিকে নিজেদের অস্তিত্বের লড়াই। বিজেপির এই বিপুল জয় তাই কোনো মিরাকেল নয়, এটা হলো দীর্ঘ 50 বছরের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ। তোষণের সূত্রপাত হয়েছিল বাম জমানায়, আর সেটাকে লাগাম ছাড়া করেছে মমতা জমানায়। আর তাই অস্তিত্ব রক্ষার তাগিদে বাঙালি হিন্দু আজকে মেরুকরণের পথে আসতে বাধ্য হয়েছে, নইলে আবার উদ্বাস্ত হতে হবে তাদের এই ভয়ে। মমতার জোটের আহ্বান এই মেরুকরণকে আরও শক্ত করবে, অর্থাৎ বাম, অতিবাম, কংগ্রেস, বিজেপি বিরোধীরা যদি মমতার জোটের আহ্বানে একসাথে আসে, তখন হিন্দু ভোটাররা বলবে সবাই একজোট হচ্ছে শুধু আমাদের দাবিয়ে রাখার জন্যে, মুসলিম ভোটের জন্যে। এই যে ভয় আর অস্তিত্বের সংকট, এটা কোনো সাময়িক আবেগ নয়। এই মেরুকরণের দেওয়াল এতটাই চওড়া যে তাতে রবীন্দ্রসঙ্গীতের প্রলেপ লাগিয়ে কোনো কাজ আর হবে না মমতা ব্যানার্জি মহোদয়া। সারসংক্ষেপে তাহলে কী দাঁড়ালো? মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই ডুবন্ত মানুষের মতো, যে খড়কুটো আঁকড়ে ধরতে চাইছে। তিনি বামেদের ডাকছেন, অতিবামদের ডাকছেন, এমনকি যে কংগ্রেসকে তিনি দুর্বল করেছিলেন ভেঙে চুরে, তাদেরও ডাকছেন। কিন্তু ইতিহাসের পাতায় একটা কথা লেখা থাকে, অন্যায়ের পথে যে সাম্রাজ্য গড়া হয়, পতনের সময় কেউ তার পাশে থাকে না। গোপন সমঝোতা নিশ্চিতভাবেই কিছুটা না কিছুটা হবেই, কিন্তু তাতে তৃণমূলের গদি ফিরবে না বাম কংগ্রেসেরও। কারণ মেরুকরণ যখন একবার সম্পূর্ণ হয়ে যায়, বিশেষ করে যে হিন্দুরা নিজেদেরকে কখনো ধর্মের দৃষ্টিতে দেখত না, সেই তাদের মধ্যেও যখন মেরুকরণ সম্পূর্ণ হয়ে যায়, ধর্মের বিচারে তখন পাটিগণিতের হিসেব আর খাটে না। তাহলে মমতা আগ বাড়িয়ে নিমন্ত্রণ করতে গেলেন কেন বামেদের, অতি বামেদের, বিজেপি বিরোধীদের? এর সহজ উত্তর, ডুবন্ত মানুষ খড়কুটোকে ধরেও বাঁচতে চায়। মমতার এই আহ্বান, এই ডাক আসলে তার পরাজয়ের আনুষ্ঠানিক স্বীকারোক্তি। গতকাল রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে রবীন্দ্রনাথের ছবির সামনে দাঁড়িয়ে তিনি যা করেছেন তা কোনো জোটের ডাক নয়, বরং সম্মুখে মৃত্যুর পদধ্বনি শুনে রাজনৈতিক উইল তিনি সই করে গেলেন যে আসুন সবাই মিলে ভাগাভাগি নয়, একসাথে লড়াইটা করি। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় মমতার এই জোটের প্রেম কি পারবে বিজেপির গেরুয়া ঢেউ রুখতে, নাকি 26-এর পর ইতিহাস অন্য কথা বলবে? কমেন্টে জানান আপনাদের মতামত। সাবস্ক্রাইব করুন ও দেখতে থাকুন ক্যালকাটা ডায়ালগস। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই শেখ হাসিনার মাস্টার স্ট্রোক, বিএনপির কপালে ভাঁজ, শুভেন্দু ম্যাজিকে কাঁপছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি জামাত। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে এক ঐতিহাসিক পট পরিবর্তন। বঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার গঠন নিয়ে এখন তোলপাড় দুই বাংলা।
এই জয় কেবল কলকাতার মসনদ দখল নয়, বরং ঢাকা দিল্লি সম্পর্কেও এক নতুন সমীকরণ তৈরি করছে। আজকের এই বিশেষ আলাপে আমরা দেখব এই পালাবদল নিয়ে কি বলছেন শেখ হাসিনা, কি ভাবছে বিএনপি। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির সরকার গঠিত হওয়ায় দুই বাংলার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশা প্রকাশ করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগ প্রধান শনিবার এক বিবৃতিতে বলেছেন, বিধানসভা ভোটে জিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় আমি ব্যক্তিগতভাবে ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। শেখ হাসিনা আরও উল্লেখ করেছেন যে ভোটের এই ফল শুভেন্দু অধিকারের দৃঢ় ও জনমুখী নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের গভীর আস্থা ও শ্রদ্ধার স্পষ্ট প্রতিফলন। তার মতে দুই দেশের আন্তরিক বন্ধুত্বের ইতিহাসে পশ্চিমবঙ্গের একটি বিশেষ স্থান রয়েছে। আমাদের সম্পর্ক অভিন্ন ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতে গড়ে উঠেছে। শেখ হাসিনা বিশ্বাস করেন শুভেন্দু অধিকারের নেতৃত্বে এই সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছবে। এটি স্পষ্ট যে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল, বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ পশ্চিমবঙ্গের এই পট পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছে। তবে মুদ্রার উল্টোপিঠও আছে। আজ পর্যন্ত বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার পশ্চিমবঙ্গের বিজেপির এই বিশাল জয়ে কোনো প্রকার অভিনন্দন জানায়নি। শুভেন্দুকে ব্যক্তিগতভাবে তো দূরের কথা, এমনকি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও অভিনন্দন জানায়নি। অথচ আপনি দেখুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন বঙ্গ বিজয়ের জন্য। সেখানে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত অভিনন্দন জানানো হয়নি। অভিনন্দন জানাতে কার্পণ্য কেন? কপালে কি চিন্তার ভাঁজ বঙ্গ বিজয়ে? পশ্চিমবঙ্গের এই পালাবদলের পর জল মাপছে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকার, ক্ষমতাসীন দল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো। কেন্দ্র ও রাজ্য দুই জায়গাতেই বিজেপির সরকার হওয়ায় ভারত বাংলাদেশের সম্পর্ক আগামী দিনে কোন পথে এগোবে তার জন্য আগামীর দিকে তাকিয়ে আছেন তারা। বাংলাদেশের শাসক দল বিএনপি ও তাদের পরিচালিত সরকারের নানা স্তরে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির এই ভূমিধস বিজয় নিয়ে নানা আলোচনা হলেও প্রকাশ্যে কেউ তা নিয়ে খুব একটা মন্তব্য করতে চাইছেন না। এ নিয়ে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকারের অবস্থান হলো বাংলাদেশ ও ভারতের সম্পর্কটি ঢাকা ও দিল্লির মধ্যে একটি অঙ্গরাজ্যের নির্বাচন নিয়ে অভিমত দেওয়া অবান্তর। এখানেই বর্তমান ক্ষমতায় থাকা রাজনৈতিক দল বিএনপির একটা হামবড়িত্ব ভাব প্রকাশ পায়। যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত অভিনন্দন জানাচ্ছেন, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি অভিনন্দন জানাচ্ছে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব একই সাথে তার নামের সাথে যুক্ত করতে হয় বাংলাদেশের শীর্ষ ভারত বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব। আপনাদের মনে থাকবার কথা, তিনি তার স্ত্রীর ভারতীয় শাড়ি পর্যন্ত আগুনে পুড়িয়েছেন। এর চেয়ে বড় ভারত বিরোধী উদাহরণ আর কি হতে পারে? সেই রুহুল কবির রিজভী আহমেদ সংবাদ মাধ্যমকে বলেছেন, নিকটতম প্রতিবেশী হিসেবে দুই দেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যারাই ক্ষমতায় থাকুক দুই দেশের সম্পর্ক এগিয়ে যাবে এবং তা থেকে মানুষ উপকৃত হবে। তবে জামায়াত ও এনসিপি নেতারা পশ্চিমবঙ্গ বিজেপির উত্থানে কিছুটা চিন্তায় রয়েছেন। একই সাথে যুক্ত করতে হবে বিএনপিও চিন্তায় রয়েছে। বিজেপির উত্থানটা যদি চিন্তা করেন, আজকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বক্তব্যে বলেছেন, আজ থেকে মাত্র 10 বছর আগে পশ্চিম বাংলায় বিজেপির মাত্র 3 জন বিধায়ক ছিলেন। 10 বছরের মধ্যে বিজেপি
বিধানসভায় মোট 294 আসনের মধ্যে 2 শতাধিক আসন নিয়ে সরকার গঠন করেছে। এটি শুধুমাত্র দৃঢ় অবস্থানের কারণেই সম্ভব। সুতরাং পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক পালাবদল কেবল ক্ষমতার পরিবর্তন নয়, এটি এক নতুন আদর্শের জয়। শুভেন্দু অধিকারীর হাত ধরে দুই বাংলার সম্পর্ক আরও দৃঢ় হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রধান ইতিমধ্যে তারা বিবৃতি দিয়ে অভিনন্দন জানিয়েছে। এখন দেখার বিষয় যে সামনের দিনগুলোতে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কেমন হয়। এই পশ্চিমবঙ্গই বলা যায় ভারত বাংলাদেশ সম্পর্কের একটা দরজা। এই গেটটা কেমন হয় সেটিই দেখার বিষয়, আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।